বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সেলিম, রামকৃষ্ণপুর অনার্স কলেজ, রসায়নবিদ্যা। আজকে আমরা অনলাইন ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হয়েছি তোমাদের মাঝে একটি বিষয়বস্তু নিয়ে। আজকে আমার বিষয়বস্তুর হচ্ছে ইলেকট্রন বিন্যাস এমন একটি বিষয় নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং অনার্স এবং উপরের লেভেলেও তোমাদের প্রয়োজন হবে। ইলেকট্রন বিন্যাস না জানলে আমরা রসায়নের মৌলগুলোকে ভাঙা, বিন্যস্ত করা, ইলেকট্রনের যে কিংবা অরবিটালের যে গঠনচিত্র সে আমরা ধারণা লাভ করতে পারবো না। সুতরাং তোমরা বুঝতেই পেরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো অনেকেই আছো ইলেকট্রন বিন্যাসটা ভালো করে জানো না। আমরা আজকের এই ক্লাসটা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে সম্পূর্ণভাবে শেষ করব ইনশাল্লাহ। আশা করি এই ক্লাসটার মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমাদেরকে বোর্ডে আমাদের লেখা আছে ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস আমাদের আজকের শিখন ফল। তো এর সাহায্যে আমরা কি জানতে পারবো? ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা জানতে পারবো আউবফের নীতিটা কি, পলির ভর্জন নীতি কি, নীতি কি, কিভাবে শক্তি স্তরের একটা শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, অরবিটালগুলোর শক্তির মান কিভাবে নির্ণয় করা যেতে পারে। আসো আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি। বিন্যাসের ইলেকট্রন বিন্যাসের ডেফিনিশনটা হচ্ছে যে পরমাণুর বিভিন্ন কক্ষপথে, বিভিন্ন উপকক্ষপথে ইলেকট্রনগুলোর যে সজ্জা, একেই বলা হয় ইলেকট্রনের বিন্যাস। ইলেকট্রন অর্থাৎ একটা পরমাণুর বিভিন্ন কক্ষপথে, বিভিন্ন উপকক্ষপথে নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকবে। ইলেকট্রনের এই সজ্জা বলি। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিন্যাসে জানার আগে আমরা ষোলোটি অরবিটালকে লিখছি যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4p6, 5s2, 4d10, 5p6, 6s2, 4f14, 5d10, 6p6, 7s2। আমরা একটা বিন্যাস লিখলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এই 16টি অরবিটাল আমাদের হলো। কিভাবে এই 16টি অরবিটালে কিভাবে ইলেকট্রন থাকে, কেন এক চলে আসলো, আমরা এই বিষয়ে আলোচনা করব। ইলেকট্রনের বিন্যাস আমরা দেখো বোর্ডে আমরা একটা ইলেকট্রনের বিন্যাস, যে একটা অরবিটালের উপরে যে 2 2 6 2 6 10 14 এগুলো হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তো এখন আমরা কিভাবে এই ইলেকট্রনের বিন্যাসটা হয়, প্রথমে আমরা দিয়ে ব্যাখ্যা করব। আউফ বাউ নীতি, একে n+l নীতিও বলা হয়। আউফ বাউ নীতি কি? আউফ বাউ জার্মান শব্দ, জার্মান শব্দ, এর অর্থ হচ্ছে বিল্ডিং আপ। এর অর্থ হচ্ছে বিল্ডিং আপ, অর্থাৎ আমরা যখন একটা বিল্ডিং করি সর্বপ্রথম সর্বনিম্ন স্তরটাকে করি, এরপরে উপরের স্তরে আস্তে আস্তে ধাবিত হই। তো ইলেকট্রনগুলোও এভাবে অবস্থান করে সর্বপ্রথম সর্বনিম্ন লেভেলটাকে পূরণ করে, অর্থাৎ সর্বপ্রথম শক্তি স্তর পূর্ণ করবে, তারপর তার উপরের শক্তি স্তর পূর্ণ করবে। এই নীতিটাকে বলা হয় সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করে এরপর উপরের শক্তি স্তরগুলা পূর্ণ করবে। তাহলে আমরা আউফ নীতিটাকে n+l নীতি বলি কেন? কারণ n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টাম সংখ্যার সমষ্টি দিয়ে আমরা প্রত্যেকটি অরবিটালের শক্তির মান নির্ণয় করতে পারি। তার অরবিটালের শক্তির মান নির্ণয় করি বুঝতে পারবো যে কোনটা নিম্ন শক্তির, কোনটা উপরের শক্তি। যেমন ধরো আমরা এখানে দুইটা অরবিটাল নেই, যেমন 3p
3p অরবিটালে 3d হওয়ার কথা কিন্তু 4s হয়েছে। তাহলে আমরা দুটি অরবিটালের শক্তির মান নির্ণয় করব যে 3p অরবিটালের মান কত। তাহলে 3n এর মান হচ্ছে এখানে 3 আর l এর মান p এর জন্য 1, তাহলে 4 হচ্ছে n প্লাস l এর মান হচ্ছে 4। আবার আমরা যদি 4s এর ক্ষেত্রে দেখো, তাহলে 4s এর ক্ষেত্রে আমরা মান নির্ণয় করি n প্লাস l, তাহলে 4 প্লাস s এর জন্য 0, 4 হচ্ছে। দেখো দোনটার মানই n প্লাস l এর মান 4 আসতেছে। তাহলে তো আমরা বুঝতে পারবো না কোনটা আগে কোনটা পরে। তাহলে এখানে যেটা n এর মান কম সেটা হবে নিম্ন শক্তি। তো দেখো 3p এবং 4s দুটি অরবিটালের ক্ষেত্রে n এর মান 3, এখানে 3, সুতরাং 3p হচ্ছে নিম্ন শক্তির, অর্থাৎ 3p তে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এই জন্য 3p তে আগে ইলেকট্রন প্রবেশ করছে, এরপরে 4s এ গেছে। আবার আমরা যদি 4s আর 3d এর ক্ষেত্রে চিন্তা করি, 4s অরবিটালের ক্ষেত্রে এখানে n প্লাস l এর মান 4 প্লাস 0 অর্থাৎ 4। 3d এর ক্ষেত্রে n প্লাস l হচ্ছে এখানে 3 আর l, d এর জন্য l এর মান 2 অর্থাৎ 5। দেখো এখানে পাচ্ছি 5, এখানে পাচ্ছি 4, তাহলে অবশ্যই এটা উচ্চ শক্তির, এটা নিম্ন শক্তির। এই জন্য 4s অরবিটালটা আগে চলে আসছে, এরপরে 3d অরবিটাল গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আউবফ নীতিটা কি। সর্বপ্রথম শক্তি স্তর ইলেকট্রন পূর্ণ হবে, এরপর এর উচ্চ শক্তি স্তর পূর্ণ হবে। আমাদের আউবফ নীতি শেষ, n প্লাস l দিয়ে আমরা এই ব্যাখ্যাটা করতে পারছি। হ্যাঁ, তাহলে আউবফ নীতিতে আমরা সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তর সম্পর্কে ধারণা পাইলাম। এবং দুটি যে কোনো অ্যাডমিশনে আছে তোমাদের দিয়ে দিবে 4টা অরবিটাল দিয়ে দিবে, যেমন বলবে কোনটির শক্তির মান কম, 4s খতে দিবে, 3d গতে দিবে, 5s ঘতে দিবে, 4f বলবে কোনটির শক্তির মান কম। তখন তুমি n প্লাস l হিসাব করে দেখবা, যদি দুটির মান আবার সমান হয়ে যায়, যখন n এর মান কম হবে মানে সেটা নিম্ন শক্তির হবে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ইলেকট্রন বিন্যাস হইতে গেলে 3টা নীতির উপর হয়, নীতি এবং পলির বর্জন নীতি। তাহলে আউবফ নীতিটা আমরা ব্যাখ্যা করলাম, এখন আমরা হুন্ডের নীতিটা ব্যাখ্যা করব। হুন্ডের নীতি, তাহলে হুন্ডের নীতিটা কি? সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণ বিজোড় সংখ্যক থাকে। এই বিজোড় ইলেকট্রনগুলো একমুখী স্পিন সম্পন্ন হতে হবে। তাহলে আমরা দেখি s অরবিটালের সমশক্তি স্তর নেই। তাহলে p অরবিটালের সমশক্তি স্তর হচ্ছে px, py, pz। d এর সমশক্তি সম্পন্ন স্তর হচ্ছে dxy, dyz, dzx, dx স্কয়ার মাইনাস y স্কয়ার, dz স্কয়ার। তাহলে আমরা দেখতেছি যে s অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতিটা অ্যাপ্লাই হয় না, কিন্তু p এবং অ্যাপ্লাই হয়। তা আসো আমরা একটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখাই হুন্ডের নীতিটা কি। তাহলে যদি আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি 7 1s2 2s2 2p3, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলাম। ইলেকট্রন বিন্যাস করার পর আমরা যদি হুন্ডের নীতিটাকে এসে আমরা দেখাতে পারবো, এসে যেহেতু হয় না, সমশক্তি সম্পন্ন হয় না, তাহলে আমরা পিতে যদি না এখানে একটা বক্স পদ্ধতিতে দেখাই, তাহলে 3টা পি ভাঙলে 3টা সমশক্তি সম্পন্ন স্তর পাওয়া যায়, px, py এবং pz। তাহলে এখানে 3টা অরবিটাল আছে, 3টা ইলেকট্রন আছে। এই 3টা ইলেকট্রন সর্বপ্রথম একটা দেব, এরপরে একটা, এরপরে একটা। এটাই হচ্ছে হুন্ডের নীতি। বলছে যে প্রায় সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে বেজোড় থাকতে পারে, এবং এই বেজোড় ইলেকট্রনগুলো একমুখী স্পিন বিশিষ্ট হবে। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি 3টা ইলেকট্রনকে যদি 1 2 3 এভাবে দিতে পারতাম,
কিন্তু একটা খালি ছিল, তখন বেজোড় পাইতাম একটা, কিন্তু এটা ভুল, এই সিস্টেমটা হচ্ছে ভুল। তাহলে সঠিকটা কি, যে সর্বপ্রথম সমশক্তি সম্পন্ন সবগুলো স্তরকে যতটা ইলেকট্রন আছে ততটা করে ভাগ করে দিয়ে যেতে হবে, তারপরে যদি থাকে এরপরে আবার বিপরীতভাবে বসবে। অর্থাৎ সমশক্তি সম্পন্ন বিভিন্ন স্তরে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে বিজোড় থাকতে পারে, অযুগ্ম ইলেকট্রন থাকতে পারে, আর এই বিজোড় ইলেকট্রনগুলো একমুখী স্পিন বিশিষ্ট হবে। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমি এক্সাম্পলটা দিই, 1s2 নাইট্রোজেনে দিলাম, অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p4। তো দেখো আমরা এই p অরবিটালটার যদি আমরা ভাঙি তাহলে px py pz, তাহলে চারটা, প্রথমে একটা একটা করে দিয়ে যাব, এরপরে আরো একটা রয়েছে, তা আবার একটা একটা করে আসবে। দেখো তাহলে এই প্রথম যে তিনটা দিছি এগুলো একমুখী স্পিন বিশিষ্ট, পরে যে ইলেকট্রনটা আসছে এটা আবার বিপরীত স্পিন বিশিষ্ট, পরে যদি আরো আসে ওই স্পিন একই স্পিন বিশিষ্ট হতে হবে, একইভাবে বসবে। আচ্ছা, তাহলে আমরা হুন্ডির নীতি জানলাম। হুন্ডির নীতির সাহায্যে কি কি পাওয়া যায়? তাহলে হুন্ডির নীতি দিয়ে আমরা কি পেতে পারি? হুন্ডির নীতি দিয়ে আমরা বিজোড় ইলেকট্রন বাইর করতে পারি। আমরা জানতে পারি কোনটা ডায়াম্যাগনেটিক পদার্থ, ডায়াম্যাগনেটিক পদার্থ। তাহলে ডায়াম্যাগনেটিক পদার্থটা কি? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে বেজোড় ইলেকট্রন থাকবে না, তখন এটা হয়ে যাবে ডায়াম্যাগনেটিক পদার্থ, অর্থাৎ এরা চুম্বক দ্বারা বিকর্ষিত হবে। তাহলে এখন আমরা ডায়াম্যাগনেটিক জানলাম, এবারে প্যারাম্যাগনেটিক পদার্থ সম্পর্কে জানতে পারবো। ম্যাগনেটিক পদার্থ, তাহলে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন সংখ্যাটা থাকবে, অর্থাৎ হুন্ডের রুলস অ্যাপ্লাই করে আমরা বিজোড় ইলেকট্রন সংখ্যাটা একটা পাবো, দুইটা পাবো, একাধিক পাবো, তখন এরা প্যারাম্যাগনেটিক পদার্থ হবে। আর আরেকটা আছে ফেরোম্যাগনেটিজম। প্যারাম্যাগনেটিক চুম্বক ক্ষেত্র দ্বারা কিছুটা আকর্ষিত হবে, সামান্য আকর্ষিত পদার্থ। তাহলে প্যারাম্যাগনেটিজম থেকেই ফেরোম্যাগনেটিজম পদার্থের সৃষ্টি দ্বারা চুম্বক ক্ষেত্র দ্বারা বেশি পরিমাণে আকর্ষিত হয়। তাহলে চুম্বক ক্ষেত্রটা কি? আমরা জানি যে ইলেকট্রন এবং প্রোটনের আন্তঃক্রিয়ার ফলে এখানে চুম্বক ফিল্ড অথবা চুম্বক পলির বর্জন নীতি। তাহলে পলির বর্জন নীতি, পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই রকম হয় না, অর্থাৎ একটা পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান একটার মান হলেও ভিন্ন হবে। এই কথাটা দিয়ে বোঝায়, অর্থাৎ একটা অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকবে, এই দুটি ইলেকট্রনের স্পিন বিপরীত রকম হবে। অর্থাৎ আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা এই বিষয়ে ক্লিয়ার হতে পারবো, কারণ এক্সাম্পল ইজ বেটার দেন টু নলেজ। যেমন যে হিলিয়ামে আমার এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস হলো 1s2। যদি আমরা এটাকে কি করি, আমরা এখানে দুটি ইলেকট্রন রয়েছে, তাহলে E1 এর জন্য তাহলে আমরা চারটি কোয়ান্টাম সংখ্যার মান বাইর করি। তো E1 এর জন্য একটা ইলেকট্রনের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে 1, সহকারী কোয়ান্টাম সংখ্যা এখানে 0, s আছে যেহেতু চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 0 একটা অরবিটাল এবং s হবে +½ আবার দেখো E2 অর্থাৎ 2 নম্বর ইলেকট্রনটার জন্য n = 1, l = 0, m = 0, s = একটা ইলেকট্রন ছিল +½ আরেকটা ইলেকট্রন হবে -½ দেখো এখানে তিনটি কোয়ান্টাম সংখ্যার মান একই রকম কিন্তু একটা ভিন্ন, একেই বলা হয় পলির বর্জন নীতি। অর্থাৎ আমরা তিনটি কোয়ান্টাম সংখ্যার মান একই রকম হবে, একটা ভিন্ন হবে হইতে পারে। তো এখন এই কথাটা দিয়ে আমরা সমস্ত ইলেকট্রন থাকবে, এই দুটি ইলেকট্রনের স্পিন ঘূর্ণন পলির বর্জন
পারি যে আমরা পৃথিবীতে জানি মহাকর্ষ বলছে, মহাকর্ষ সূত্রে বিজ্ঞানী নিউটন বলছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, কিন্তু ইলেকট্রন কিভাবে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে? ধনটাই তো মাইনাস। তো আমরা এখানে বলতে পারি যে ইলেকট্রনও পরস্পরকে আকর্ষণ করে, তবে একটা ইলেকট্রনের স্পিন আর একটা ইলেকট্রনের স্পিন এখানে বিপরীত থাকবে। বিপরীত থাকার কারণে একে অপরে একটা অরবিটালে কাছাকাছি অবস্থান করতে পারে। দেখো, দুটি ইলেকট্রন নেগেটিভ ধর্ম হওয়া সত্ত্বেও দোনটা একত্রে থাকতে পারে কিভাবে? একটার স্পিন আরেকটার স্পিন বিপরীত হয়, একটা ক্লকওয়াইজ আর একটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে ক্লকওয়াইজটা হবে মাইনাস আর অ্যান্টি ক্লকওয়াইজটা হবে প্লাস। দেখো, তাহলে পলির বর্জন নীতি দিয়ে আমরা কি করতে পারি? পলির বর্জন নীতি দিয়ে আমরা উপশক্তি স্তরগুলোতে অর্থাৎ sp-d-f অরবিটালগুলোতে কিভাবে ইলেকট্রন বিন্যস্ত থাকে সেই সম্পর্কে আমরা ধারণা নিতে পারি। s এ থাকে 2টা, p-তে থাকে 6টা, d-তে 10টা এবং f-এ 14টা। কিভাবে থাকে সেটা আমরা এখন, যেমন ধরো s অরবিটালে, তাহলে s অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা 0 হয়, আর 0 হলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মান 0 হয়। এখানে দেখো একটা উপশক্তি স্তর, এখানে একটি, তাই একটি উপশক্তি স্তর, অথবা অরবিটালও লিখতে পারো তুমি এখানে, যেহেতু m হলো অরবিটাল সংখ্যা একটি। তাই একটা অরবিটালে আমরা তো জানি যে একটা অরবিটালে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকে, তাই ইলেকট্রন সংখ্যা হবে ইলেকট্রন সংখ্যা 2টি। তাই s এ 2টি থাকে অর্থাৎ s2। আবার যদি তুমি p তে আসো, p এর জন্য l হচ্ছে 1, m হচ্ছে -1, 0, +1। দেখো, 3টি অরবিটাল সংখ্যা আমরা পেয়েছি। একটা অরবিটালে 2টি থাকে, 3টা অরবিটালে 3 গুণ 2টি অর্থাৎ 6টি। তাহলে এই জন্য p6। সেম ভাবে আমরা যদি f এ d তোমরা করে নিবা, তাহলে l ইকুয়াল টু হইতেছে 3, তাহলে m ইকুয়াল টু হচ্ছে -3, -2, -1 +3। তাহলে অরবিটাল সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7টি। তাহলে অরবিটাল সংখ্যা হলো 7টি। তাহলে ইলেকট্রন সংখ্যা হবে কয়টি? ইলেকট্রন সংখ্যা 7 গুণ 2 অর্থাৎ 14টি। এই জন্য আমরা F14 লিখি। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আজকে যে ক্লাস, আমাদের এই ক্লাসে মোটামুটি ইলেকট্রন বিন্যাস 3টা নীতি দিয়ে হয়: আউবাফ, পলিবর্জন নীতি, হুন্ডের নীতি। এই 3টা নীতি আমরা এখানে কমপ্লিট করলাম, এবং ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমরা সম্পূর্ণ ধারণাটা আজকের এই এপিসোডের মধ্যে আমরা তুলে ধরলাম। আজকের এই ভিডিওটাতে ইলেকট্রন বিন্যাস কিভাবে হয়, কনফিগারেশনটা শিখলাম, কিভাবে ইলেকট্রন বিন্যাস 3টা নীতি দিয়ে ব্যাখ্যা করা যায় সেটা শিখলাম, কিভাবে শক্তি স্তরের মান নির্ণয় করা যায় সবগুলো শিখলাম। তো আমাদের ইলেকট্রন বিন্যাসের এই ক্লাসটা সবাই দেখার জন্য আহ্বান জানাচ্ছি, এবং তোমরা অনলাইন ক্লাসগুলো করবে এই বলে আমি আজকে আমার ক্লাস এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।